নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে ক্রিয়া উদ্যান মঞ্চের শুভ উদ্বোধন। পুকুর বুঝিয়ে দেওয়ার এলাকার বাসিন্দাদের বিক্ষোভ বোলপুরে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা বোলপুরে। স্বনির্ভরতার লক্ষ্যে একদিনের সচেতনতামূলক কর্মশালা ময়ূরেশ্বরে। ক্রেতা উপভোক্তা বিষয়ে সচেতনতামূলক শিবির সিউড়িতে। স্বাস্থ্য সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন মোহাম্মদবাজারে। মহরম উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির সিউড়ির মুরাদপুরে। ছেলের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির খয়রাসরের কেন্দ্রগুড়িয়ায়। বীরভূমের দুবরাজপুর পৌরসভার উদ্যোগে দুবরাজপুর পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে নবনির্মিত ক্রিয়া উদ্যান মঞ্চের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ বৃহস্পতিবার 18 জুলাই বেলা 2টোর সময় হাসিমডাঙ্গায় সিনেমা হল থেকে 7 কেন্দ্রে যাবার রাস্তার পাশে, যার শুভ উদ্বোধন করেন সাংসদ বীরভূম লোকসভা কেন্দ্রের মাননীয়া শ্রীমতী শতাব্দী রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী বীরভূম জেলা মলয় মুখার্জি। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী ও কর্মাধ্যক্ষ বীরভূম জেলা পরিষদ অরুণ কুমার চক্রবর্তী। বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি সহ দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। মঞ্চ উদ্বোধনের আগে সাংসদ শতাব্দী রায়কে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য, দুবরাজপুর পৌরসভার উদ্যোগে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই ক্রীড়ামঞ্চ। এদিন একটি মহিলা প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। এদিন সাংসদ শতাব্দী রায় জানান, যেটা আলটিমেটলি সফলতা পায় সেটাই ভাল লাগে, এবং এটা যে করা গেছে, হয়েছে, কমপ্লিট হয়েছে, ওপেন করা গেল, সেটা একটা দারুণ ভালো লাগা। এবং যে মানুষগুলোর সঙ্গে এর সঙ্গে যুক্ত আছে, তাদের আবেদন ফুলফিল হয়েছে, তাদের জন্য ভালো লাগছে। পাশাপাশি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন বলেন, আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায় মহাশয়া আমাদেরকে কথা দিয়েছিলেন, এরকম একটা মঞ্চের কথা আমরা বলেছিলাম, উনি কথা দিয়ে কথা রাখলেন। 9,81,000 টাকা একটা বাজেট, যে কম বেশি প্রায় 10 লক্ষ টাকার, উনি 10 লক্ষ টাকার ব্যয়ে আমাদের এই মঞ্চে একটা উপহার দিলেন আমাকে। এর আগেও অনেক কিছুই আমাকে সহযোগিতা করেছেন। এটা বলার সাথে সাথে উনি বলেছিলেন যে আপনি এস্টিমেটটা পাঠান, তো সেই মোতাবেক আমরা পাঠিয়েছিলাম এবং সেইভাবে এটা হয়েছে। এটা হওয়াতে এখানকার কচিকাচাদের বা এই সাইল স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিসের সাথে সাথে কিছু মালপত্র রাখা বা বিভিন্ন সময়ে আশেপাশের বেশ কয়েকটা স্কুলের নিজস্ব মাঠ নেই, তারা এখানেই স্পোর্টসটা করে এবং তাদেরও এই মঞ্চের একটা প্রয়োজন। এটা হলে ওরাও উপকৃত হলো এবং বিশেষ করে আমার এলাকার ছেলেমেয়েরা তো খুবই উপকৃত হলো। ছোটোখাটো অনুষ্ঠান তারা করতে পারবেন এখানে। আচ্ছা, আমরা একটা দেখলাম যে এখানে মহিলাদেরকে নিয়ে একটা সম্প্রীতি ফুটবল খেলা আয়োজন করে, এটা কীরকম ভাবনাটা? না, এটা এই আসলে এলাকার, আমরা কালকেই মহরম পার করেছি, আমরা সবাই গোটা গ্রাম একটা মানে উৎসবের আমেজে ছিলাম। আজকেও মোটামুটি সবাই বাড়িতেই আছে। মহরমের পরের দিন কি হয়, অনেকে বাইরে কোথাও যায় না, এবারে সেখানে মা বোনেরা বিশেষ করে বাড়িতে থাকবে, তাদের কথা ভেবে চিন্তে একটা মহিলা ফুটবল একটা প্রদর্শনী ম্যাচ, কোনো টুর্নামেন্ট নয়, একটা প্রদর্শনী ম্যাচ করলাম। যারা উপভোগ করবে, একটা বাহিরি বোলপুর থেকে নিয়ে এসেছি, একটা রাজনগর থেকে নিয়ে এসেছি। আমার নাম শেখ নাজিরুদ্দিন, আমি কাউন্সিলর দুবরাজপুর পৌরসভা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বোলপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে তিলে তিলে একটি পুকুর বুঝিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আর সেই ঘটনায় রীতিমতো অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ। একসময় এই পুকুর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে পুকুরের জল ব্যবহার তো দূরের কথা, পুকুরে নামা পর্যন্ত যায় না। পুকুর বোঝানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে তারা হলো বোলপুর পৌরসভা এবং রেলের জায়গায় পুকুরটি রয়েছে, যে পুকুরে বোলপুর পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল তুলে এনে ফেলা হচ্ছে পৌরসভার তরফ থেকে। অন্যদিকে রেলের যে সকল কাজকর্ম চলছে এবং তার ফলে যে সকল রাবিশ তৈরি হচ্ছে তাও রেল এই পুকুরে এনেই ফেলছে। পুকুরটি রেলের জায়গায় হলেও এইভাবে পুকুরটিকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে রীতিমতো সোচ্চার হয়ে উঠেছেন এলাকাবাসী। তাদের দাবি, তাদের এলাকায় আর কোনো পুকুর নেই, আর এই একটিমাত্র পুকুর বন্ধ হয়ে গেলে তারা চরম অসুবিধায় পড়বেন। এ প্রসঙ্গে এদিন পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান, সরজমিনে খতিয়ে দেখছি। তিনি আরও জানান, এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, এটা আমারই ওয়ার্ড, তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল, হ্যাঁ, যেখান থেকে তারা স্নান করেছে, জল তুলে নিয়ে গেছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে, মানে বোঝানো হচ্ছে রাবিশ ফেলে। তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ বিষয়টা কত দূর কী। তবে এখানে এসে যেটুকু দেখলাম তাতে আমার যেটুকু মনে হলো, একবার বিএলআরও অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার, যে জিনিসটা কত দূর কি একবার যাচাই করাটা অবশ্যই রেলের কোনো আধিকারিকের সাথে কথা বলেছেন? না, আমি তো বললাম যে শোনার পরই আমি এখানে এসেছি একবার দেখতে। এরপর সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে আলোচনা করে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে। তবে এটুকু ঠিক যে পুকুর থাকলে সেটা বোঝানো যাবে না, তবে সেটা আগে নিশ্চিত হতে হবে। সেটা বিএলআরও অফিসের সঙ্গে কথা বলতে হবে, এসডিও অফিসে কথা বলতে হবে, এসডিও স্যারের সঙ্গে কথা বলে দেখতে হবে যে হ্যাঁ এটা মানে কীরকম জলাশয় ছিল বা পুকুর ছিল। আর একটা অভিযোগ উঠছে, স্থানীয় বাসিন্দারা বলছে যে পৌরসভা জঞ্জাল নাকি ওই পারে ফেলা হবে। ওটা তো পরের কথা, সেটা দেখতে গেলে তো আবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে যে কী হারে পরিষেবা পৌরসভা দেয়, তাহলে সেটার দিকে আগে নজরপাত করতে হবে। সেখানে দেখতে গেলে দেখা যাবে যে পৌরসভা 3 বার করে জঞ্জাল পরিষ্কার করে, একবার নয়, পুরো হাটতলা চত্বরটা এবং এদিকগুলো। এবার এখন যেটা রয়েছে সেটা তো চোখের সামনে শুধু রাবিশ টিকছে, এটা তো আর একদিনে বা 1 ঘন্টায় এটা পরিষ্কার করাটা সম্ভব নয়। আপাতত কি বিষয়টি জেনে কি রেলকে? হ্যাঁ, বিষয়টি এখানে এসে দেখার উদ্দেশ্য একটাই যে এটা, বা আমাদের এই পাশে যে সমস্ত কাউন্সিলররা রয়েছে, রুবি রায় আছে, বিশ্বজ্যোতি আছে, তো সবাই এসেছিলাম এবং আমাদের যে সমস্ত আধিকারিকেরা আছে সবাই এসে জিনিসটা দেখা হলো। এবার যে যে জায়গাতে আধিকারিকদের সঙ্গে কথা বলা প্রয়োজন সেখানে বলে অবশ্যই বিশেষ দেখা যাবে। এটা তো একদিন দুদিনের বিষয় নয়, এটা অনেক দিন ধরেই চলছে, সেক্ষেত্রে কি? কিন্তু আমি যখনই শুনেছি তখনই এসেছি, জিনিসটা যখনই অনেক দিন ধরে চলছে, কিন্তু এটা আমার কান পর্যন্ত আসেনি। কোনো অভিযোগ না, এলাকাবাসী থেকে কোনো দিন অভিযোগ আসেনি, যখনই অভিযোগ এসেছে তখনই এটা খতিয়ে দেখতে এসেছি। এই নিয়ে রেলের সাথে কথা বলা হবে যদি পুকুর থাকে? অবশ্যই কথা বলা হবে, যদি পুকুর থাক বা না থাক। হ্যাঁ, এটা কেন অভিযোগ করছে তারা, এ প্রসঙ্গে তো প্রশ্ন করা যেতেই পারে। শুধু তো প্রশ্ন নয়, এটা তো একটা আলোচনারও বিষয়। এটা যদি হয়ে থাকে তখন সবাই মিলে একটা সিদ্ধান্তে আসা যাবে। যদি পুকুর হয় সেটাকে কি আবার পুকুরে রূপান্তরিত? হ্যাঁ, অবশ্যই সেটাও সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে সেটাকে আবার যাতে পুকুর হয় সেই পুকুরের রূপে ফিরিয়ে আনার চেষ্টা আমরা সবাই করব। পাশাপাশি এলাকাবাসীরা জানান, পুকুরটা অনেক দিন ধরেই মানে আমরা ছোট থেকেই দেখে আসছি যে ব্যবহার হচ্ছিল। এখন কিছুদিন আগে থেকে দেখছি যে রেলে থেকে বোঝানো হচ্ছে, বোঝানোটা তো উচিত হয়নি তো, এখানে তো সবাই ব্যবহার করে, যাতে এখনও ব্যবহার হয় এরকম করে আমরা রেলকে জানাচ্ছি, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন যাতে করে দেয়, তাহলে সবাই ব্যবহার করতে পারে। সংস্কারের জন্য আবেদন করছে।
আগে কি দেখেছেন পুকুরটা? আগে তো সবাই ব্যবহার করতো, আমরাও ব্যবহার করেছি, বাসন ধুতো, কাপড় কাচতো, এমনি পাখিরাও জল খায়, চান করা হতো, আরও প্রতিবেশীরাও ব্যবহার করতো। একটাই পুকুর আছে এই পাড়ার মধ্যে, তার জন্য চাইছি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুকুরটাকে যেন ইয়ে করে ব্যবহার করার যোগ্যতা করে। কারা বুঝিয়ে দিচ্ছে? রেল। আমরা রেলকে কিছু জানিয়েছেন? না, জানেনি, ওরা তো নিজেরা বুঝিয়ে দিচ্ছে, ওদেরকে কি জানাবো আমরা? আমাদের কিছু আপনারা কি আবেদন করবেন রেলের কাছে? হ্যাঁ, করবো, পরিষ্কারের জন্য। পরিষ্কার করে দেয়, জানে ব্যবহার করা হয় সবাই মিলে। রেল কেন বুঝিয়ে দিচ্ছে? ওদের কিছু করার ইয়ে আছে আর কি, প্ল্যান আছে, তার জন্য ওরাই বুঝিয়ে দিচ্ছে। আপনাদের জানিয়েছে যে একটা না। পুকুর দিয়ে আমাকে না না, আমাদেরকে কাউকে জানায়নি, ওরা নিজেরাই বানায়। এখন আমরা কি চাই? আমরা জানাচ্ছি যেহেতু ওইটা যাতে ব্যবহার করা হয়, এখন আমরা কি চাই? পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে যেন ব্যবহার করার মতন যোগ্য করে। আপনার নাম? তপতি বাউরি। এগুলো আমরা জন্ম থেকেই আমার মা, দিদিমা, জেঠিমা যারাই ছিল তারা প্রথম থেকেই এই পুকুরে চান করেছে, বাসন ধুয়েছে, এমনকি চান করেছে। আমরাও ছোটো থেকে দেখেছি পুকুরটা এই অবধি ছিল, রাস্তা ছিল তখন এই 2 ফুটের বাগানের মতো একটা রাস্তা ছিল, আর মাছ চাষ হতো। আমরাও চান করেছি ছোটোবেলায়, ঝাঁপ মেরেছি, গাছ থেকে লাফিয়েছি, ওইখানে বড় পাঁচিল ছিল, ওই পাঁচিল থেকে আমরাও পুকুরে লাফ মেরেছি। আজকে যত দিন যাচ্ছে পুকুরটা একদম বন্ধর দিকে। আবর্জনা তো দেখতে বুঝে যাচ্ছে। হ্যাঁ, এই যে যা হয় বন্ধ হতে, কেউ প্লাস্টিক ফেলে দিচ্ছে, কেউ ভাত ফেলে দিচ্ছে, যে যা পাচ্ছে সেটাই করছে। কারা বন্ধ করছে না? এমনি তো রেলের মাল বেশিরভাগটাই 80% রেলের মালই পড়ে আছে এখানে। ওই পারে যত ভাঙাভাঙি হয়েছে, কোয়ার্টার ভাঙা হয়েছে, সব মালগুলো এখানেই পড়ে আছে। তা রেল কর্তৃপক্ষ কোনো পরিষ্কারের কোনো ইয়ে ভাবেনি? না, এই 15-20 দিন, 1 মাস আগে রেলের জানি না কারা বটে 3-4টে টিম এসেছিলো, নিয়ে তারা আমাদেরকে বললো এরকম ব্যাপার, এটা কারা বন্ধ করেছে। আমরা রেলেরই বলছে, তা আপনারা কিছু বলেন? না, আমরা তো এই ব্যাপারে জানি না, রেলের জায়গায় রেল করছে, আমরা কি বলবো। আপনারা কি কোনো আবেদন জানিয়েছিলেন? না, আমরা কোনো আবেদন জানাই। যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, যত দিন যাচ্ছে তত বন্ধ হচ্ছে। জানাবেন আবেদন পরিষ্কারের জন্য? অবশ্যই পৌরসভা, এবার আমরা চেষ্টা করবো, যেহেতু আপনারা এসেছেন, আমরা এবার বলবো একবার। আপনার নাম? অভিজিৎ সিং। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034462296277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বোলপুর শহরের 9 নম্বর ওয়ার্ডে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বেহাল অবস্থায় পড়ে আছে। অবস্থা এতটাই খারাপ যে সাধারণ মানুষ যারা ডাক্তার দেখাতে আসছেন তাদেরকে প্রচণ্ড অসুবিধা ভোগ করতে হচ্ছে, কারণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে টিকিট করাতে হচ্ছে বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য। বাইরে প্রচণ্ড দাবদাহ, তারপর ভিতরে একসঙ্গে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে বহির্বিভাগে টিকিট নেওয়ার জন্য, এবং টিকিট রুমের পাশের বেডেই শুয়ে আছে বিভিন্ন ধরনের রোগী। তাদের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য টিকিট নিতে হচ্ছে। তার ফলে একদিকে যেমন অসুস্থ রোগী ভর্তি আছেন তাদের অসুবিধা হচ্ছে, অপরদিকে যারা ডাক্তার দেখাতে আসছেন তাদেরকেও এই প্রচণ্ড গরমে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এমনকি যে রুমে টিকিট দেওয়া হচ্ছে সেই রুমের অবস্থা প্রচণ্ড খারাপ। ভেতর থেকে রুমের উপর দিকে তাকালে দেখা যাচ্ছে কিছু কিছু অংশ ছাদে ছেড়ে পড়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় দিন কাটাচ্ছেন ভর্তি থাকা রোগীরা। এছাড়া দেখা গেল এই প্রচণ্ড গরমের মাঝে ফ্যান বন্ধ হয়ে পড়ে আছে। অভিযোগ করা সত্ত্বেও মেরামতির কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ করেছেন ভর্তি থাকা রোগীর পরিবারজন। সাধারণ মানুষ চাইছেন এই স্বাস্থ্যকেন্দ্রে বহু মানুষ ছুটে আসেন ডাক্তার দেখাতে, তাই যাতে ভালো পরিষেবা পাওয়া যায় এটাই তাদের বক্তব্য। বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিনে বেহাল অবস্থা, কারো কোনো ভূক্ষেপ নেই। এদিন স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী রায়ের সঙ্গে ফোনে কথা হলে তিনি ফোনে জানান, না আউটডোরে আজকে দেখলাম, হ্যাঁ প্রচন্ড ভিড়, যেখানে ফ্যান চলছে না। হ্যাঁ, এখানে রুগীরা এসে অসুস্থ হয়ে পড়ছে, তাদের অভিযোগ লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। না আমি বলি শুনুন না, আপনি কি একটু আগে আমায় ফোন করেছিলেন? না,
আমি এই মাত্র করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আমাদের ধরুন যে নতুন একটা বিল্ডিং হয়েছে না পাশে, দেখেছেন তো? এখন আমি আপনার আরেকজন একটু আগে ফোন করেছিলেন, ওনাকেও বললাম আর কি ব্যাপারটা, ওটাও আপনারা একটু দেখুন। মানে আমাদের এখন গভর্নমেন্ট থেকে সিস্টেম করে দিচ্ছে কি ই প্রেসক্রিপশন হবে, বুঝলেন তো? মানে ওই যে ছাপানো যেরকম প্রিন্ট আউট আছে না ওই রকম, তার জন্য সবই দিয়েছে। এবারে নতুন বিল্ডিং এ না আপনার একটা বিএসএনএল এর যদি কানেকশন করে দেয়, বিএসএনএল টেন্ডার পেয়েছে, সব পেয়েছে, কিন্তু ওরা করছে না বলে এবার আমাদের যে ছাপানো টিকিট ছিল না সেগুলো গভর্নমেন্ট বলেছে আর আমরা ছাপতে পয়সা দেবো। ঠিক আছে, এবার ওগুলো আমার শেষ হয়ে আসছে, ওই ধরুন এমার্জেন্সির জন্য একটু রেখে দিয়েছি। এবার এইগুলো এখানে টিকিট না করলে আমার এই আরএসবিআই যে ঘরে করছে ওইটা ছাড়া আমার করার কিছু নেই, বুঝলেন? এবারে শ্রীঅমিত স্যারকেও বলেছি যে স্যার আপনি একটু বলে দিন যাতে বিএসএনএল আমাকে কানেকশনটা একটু তাড়াতাড়ি করে দেয়, তাহলে স্যার পুরো আউটডোরটাকে আমি ওখানে নিয়ে চলে যাবো। ওখানেও অনেক সুন্দর জায়গা, লোকে দাঁড়াতে পারবে, ওখানে আউটডোর হবে, অনেক স্পেশাস জায়গা, কিন্তু সেটা হচ্ছে না, বুঝলেন তো? সমস্যায় পড়ে গেছে। এবার আমি টিকিটও ছাপাতে পারবো না, ওখানেও যেতে পারছি না, আমি কি করবো বলুন? এবার এখন বর্তমানে একটা পেশেন্টের মাথায় ফ্যান চলছে না, মাথার কথা একদম ফ্যান চলছে না, অথচ সেই পেশেন্টটা খুবই অসুস্থ। জানি ওটা সেটার জন্য তো বেশি অভিযোগ করছি, ইলেকট্রিশিয়ানকে বলেছি, ফ্যান চালিয়ে দিচ্ছে। ধরুন সব ফ্যানই তো চলছে না, মাঝে মাঝে একটা দুটো তো খারাপ হয়ে যেতে পারে, কিন্তু সেটা তো দেখতে হবে, পেশেন্টের অভিযোগ করছে। তো এবার শুনুন, ইলেকট্রিশিয়ান এতদিন টাকা পাচ্ছিল না বলে কাজ করছে না, এখন টাকা পেয়েছে আবার কাজ শুরু করবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সব্যসাচী রায়। ওকে। পাশাপাশি চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীর পরিবাররা জানান, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর এই রুগীর পাশে এইভাবে দাঁড়িয়ে লাইন দিয়ে টিকিট করাটা ঠিক ওঠে? কতটা অসুবিধা বোধ করছেন? আমরা তো অসুবিধা যা করছি, রুগীরা তো আরো বেশি করছে। কি চাইছেন এখন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি তো পরিষেবা চাইছি, আমরা ভালো পরিষেবা চাইছি। হ্যাঁ। আপনি কি দেখাতে এসেছেন? আমি ব্যথা। আপনার নাম? অনিতা দাস। কি সমস্যা হচ্ছে এই পেশেন্টের মাঝখানে এইভাবে টিকিট নেওয়াটা কি উচিত? লাইনে দাঁড়িয়ে আছি, পেশেন্টদের অসুবিধা হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে। আমরা যে অনেকক্ষণ ধরে এই যে পেশেন্টের মাঝখানে দাঁড়িয়েছি, মাথার উপরে ফ্যান নেই, এই শ্বাসকষ্ট রুগী, আমি শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড। কি চাইছেন আপনারা, কি চাইছেন? চাইছি ডাক্তারবাবুরা একটু দেখুক, হসপিটালের এসডি অফিসার একটু ভালো করে দেখুক, আমাদের জন্য একটু পরিষেবাটা ভালো দিক। এই যে ফ্যান নাই, গরমে দাঁড়িয়ে আছেন, কতটা মানে অসুবিধা ভোগ করছেন? অসুবিধার মধ্যে পড়ে আছে, একটা শ্বাসকষ্ট রুগী, এর থেকে আর কি অসুবিধা হতে পারে বলুন? আমি একটা শ্বাসকষ্ট রুগী, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি টিকিটের জন্য। আপনার নাম? এই ফ্যান নাই, গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। আপনার নাম? আমার নাম দেবকী। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের কোটাসুর একটি সভাকক্ষে আজ বৃহস্পতিবার 18 জুলাই জীবিকার দিশা দিতে একদিনের এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে ভারত সরকারের অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এই কর্মশালার আয়োজন করে। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি। এদিন উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিপুল দে, পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পর্ষদের বীরভূম জেলা আধিকারিক গোপাল কৃষ্ণ বসু, বীরভূম জেলা শিল্পকেন্দ্রের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সুদীপ মুখোপাধ্যায়, স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সুজিত মণ্ডল প্রমুখ। এই সেমিনারে কোটাসুর, ভাবঘাটি, গঙ্গারামপুর, কালিকাপুর এবং সংলগ্ন গ্রাম এলাকার অন্তত 75 জন মহিলা ও 15 জন পুরুষ অংশগ্রহণ করেন। সরকারি আধিকারিকরা এই সেমিনারে স্বনির্ভর করার লক্ষ্যে প্রশিক্ষণ দান করেন। কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প নিয়ে যেমন আলোচনা
আলোচনা হয়, তেমনি রাজ্য সরকারের খাদি ও শিল্পোদ্যোগ এবং জেলা শিল্পকেন্দ্রের সরকারি অনুদান কোথায় কিভাবে উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ পাওয়া যায়, সর্বোপরি সরকার কিভাবে মূলধন সরবরাহ করে সে কথাই তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন মহিলাদের স্বনির্ভর করার নানান তথ্য পরিসংখ্যান। এদিন প্রশিক্ষণ পেয়ে খুশি মহিলারা ও পুরুষ মানুষেরা। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। গতকাল বুধবার 17 জুলাই পবিত্র মহরম উপলক্ষে ক্রেতা উপভোক্তা বিষয়ে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল সিউড়িতে। ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের পক্ষ থেকে এবং সিউড়ি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সোসাইটির কর্মীগণ। বিষয় ছিল দৈনন্দিন কেনাকাটার সময় সরকারের প্রদত্ত লোগো দেখে নেবেন, নির্দিষ্ট ওজন দেখে নেবেন এবং রান্নার গ্যাসের ডেলিভারির সময় অবশ্যই গ্যাসের ওজন দেখে নেবেন। গ্যাসের সিলিন্ডারের গায়েই লেখা আছে ওজন। প্রতিটি কেনাকাটার পর বিল বা রসিদ নিতে ভুলবেন না। ঠকে গেলে বা প্রতারিত হলে আইনি সহায়তা পাওয়ার জন্য বীরভূম আঞ্চলিক কার্যালয়ের অফিস চাঁদনীপাড়ায় যোগাযোগ করবেন। সেখানে আইনি সাহায্য পাওয়ার জন্য কোনো উকিল লাগবে না, নিজেদের দ্বারা সরাসরি আদালতে বক্তব্য রাখতে পারেন। পরিচালনার দায়িত্বে ছিলেন সিউড়ির আসমিন খাতুন, সিউড়ি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সচিব মোহাম্মদ রফিক প্রমুখ। এদিন সোসাইটির সচিব মোহাম্মদ রফিক জানান, ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এবং সিউড়ি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এই যে মহরম উপলক্ষে যে মানুষের যে ভিড়, এই ভিড়ের জন্যই আমরা একটা ক্রেতা উপভোক্তা বিষয়ক শিবির করেছি। এই শিবিরে সাধারণ মানুষরা যারা আসছে, মেয়ে ছেলে এবং বাচ্চা বুড়ো সব দিকে বিভিন্ন রকমভাবে তাদেরকে বোঝানো হচ্ছে এবং এটাও বলা হচ্ছে দৈনন্দিন জীবনে কেনাকাটার পর যদি ঠকে যাও কীভাবে আইনি সাহায্য পাবেন এবং কোথায় গেলে কীভাবে পাবেন, কী জিনিস থেকে কিনবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদেরকে বোঝাচ্ছি এবং তাদের সঙ্গে সঙ্গে হ্যান্ডবিল দিচ্ছি। হ্যান্ডবিলে আমাদের পুরো ঠিকানা দেওয়াই আছে, তাতে আমাদের অফিসের যাবতীয় ঠিকানা এবং যা যা থাকে আর কি সেগুলো সম্বন্ধে অনলাইন কেনাকাটা বা অফলাইন কেনাকাটা, মার্কেটে গিয়ে কেনাকাটা, তো আমরা যে বিভিন্ন বাজারে খাচ্ছি সেগুলো সম্বন্ধে বললাম এবং বাড়িতে যে গ্যাস ইউজ করছি গ্যাসের ওজনটা দেখে নিতে এবং যাতে যদি ঠকে যায় বা গ্যাস যারা দিতে ডেলিভারি করতে আসে তারা যদি গ্যাসের ওজনটা না করে তাহলে তাদের অভিযোগ জানাতে এবং তাদের বিরুদ্ধে আমরা যথারীতি অ্যাকশন নেব। বাড়িতে যে ওজন যে ডেলিভারি করতে যায় তার কাছে ওয়েট মেশিন থাকে, তাকে দিয়ে বলবেন যে গ্যাসের ওজনটা দেখে নিতে এবং নির্দিষ্ট গ্যাস নেন, নির্দিষ্ট সুষ্ঠুভাবে নিজের জীবনযাপন করুন। দৈনন্দিন জীবনে যা কিনবেন ঠকেন না। যদি প্রতারিত হয়ে যান ঠকে যান অবশ্যই ক্রেতা সুরক্ষা দপ্তর তাদের জন্য বিনামূল্যে আইনি সহযোগিতা করে থাকবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিক, আমি সিউড়ি প্রোগ্রেসিভ অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সচিব। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। উপহার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে গতকাল বুধবার 17 জুলাই মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত পাহাড়ি গ্রামে উদ্বোধন করা হলো স্বাস্থ্য সহায়তা কেন্দ্র। একই সাথে আয়োজন করা হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের। উক্ত শিবিরে সবার বিনামূল্যে শরীরের বিভিন্ন রোগ, একই সাথে মনের সমস্যা সমাধানে কাউন্সেলিং পরিষেবাও প্রদান করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, স্বাস্থ্যকর্মী সঞ্চারী শালুই ভট্টাচার্য, নার্সিংকর্মী সুস্মিতা দত্ত, মনোবিদ প্রিয়নীল পাল, স্থানীয় স্বাস্থ্যকর্মী সুমন গড়াই, বামদেব গড়াই প্রমুখ। সংস্থার সম্পাদক জানান, গ্রামের সহজ সরল মানুষ অনেক সময় সঠিক রোগের সঠিক চিকিৎসা পান না, কোথায় করাবেন বুঝতে পারেন না এবং দালালের চক্করে পড়ে যান। এই সমস্যার সমাধানের জন্য এই সহায়তা কেন্দ্র। এদিন ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য জানান, আজকে 17 জুলাই পাহাড়ি গ্রামে আমরা একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম উপহার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এবং এখানে প্রধান উদ্যোক্তা ছিলেন মিস্টার প্রিয়নীল পাল এবং গ্রামেরই ছেলে, গ্রামেরই মানুষ, সত্য চিকিৎসা ব্রতে সেবী হয়েছেন মিস্টার সুমন গড়াই। আমরা মোটামুটি 50 জনকে এখন পর্যন্ত দেখলাম। তাদের বেসিক যা যা প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক কী কী রোগের লক্ষণ এবং স্বাস্থ্য সম্বন্ধে বিধি সম্বন্ধে কী বলা সেগুলো করার চেষ্টা করা হলো। আমাদের সঙ্গে আছেন সাইকোলজিস্ট হিসাবে মিস্টার প্রিয়নীল পাল, স্বাস্থ্যকর্মী হিসাবে আছেন সুস্মিতা এবং আমার স্ত্রী সঞ্চারী এবং সবচেয়ে সবার প্রধান এখানে উদ্যোক্তা হিসাবে আছে সুমন গড়াই, গ্রামেরই ছেলে, আপনাদের সবার প্রাণের প্রিয়। পাশাপাশি মনোবিদ প্রিয়নীল পাল বলেন, আজকে উপহার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে দুটো উদ্যোগ ছিল যে আমরা এই স্থানীয়ভাবে পাহাড়ি গ্রামে একটা স্বাস্থ্য সহায়তা কেন্দ্র টাইপের সুমনকে দায়িত্ব দিয়েছি, ও প্যারামেডিক্যাল ওয়ার্কার এবং একই সাথে স্বাস্থ্য শিবির ছিল
এই সহায়তা কেন্দ্রের উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের মানুষরা অনেক সময় সঠিক সময়ে সঠিক জায়গায় চিকিৎসা করাতে পারেন না এবং অনেক সময় দালালদের চক্করে পড়ে তাদের অনেক ক্ষতি হয়ে যায়। তো সেই জন্য আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত প্যারামেডিক্যাল ওয়ার্কার এখানে থাকছে। গ্রামের লোকেরা এখানে এসে তাদের সমস্যা বলবে এবং তাদের সঠিক কোন জায়গাতে যেতে হবে, কি চিকিৎসা করতে হবে, সেইটা আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্রেই। একই সাথে আজকে সিউড়ি সদরের ডাক্তারবাবু ডক্টর জিষ্ণু ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। এখানে শারীরিক এবং মানসিক রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ক্যাম্প খুব সফলভাবে করা হয়। আমরা প্রায় 50 জনের রোগী এখানে পরিষেবা দিয়েছি এবং এই সহায়তা কেন্দ্র আজ থেকে এখানে চালু থাকবে। সারাদিনে 2 থেকে 3 ঘন্টায় সহায়তা কেন্দ্র প্রত্যেক দিনই মানুষদেরকে পরিষেবা দেওয়ার জন্য, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য খোলা থাকবে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লিয়ারা মুরাদপুর মহরম কমিটি পবিত্র মহরম উপলক্ষে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার 18 জুলাই আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের। উক্ত শিবিরে হিন্দু, মুসলমান ও নারী পুরুষ নির্বিশেষে মোট 24 জন রক্তদাতা রক্তদান করেন। তীব্র গরমে রক্ত সংকট মেটাতে এই শিবিরকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন। উক্ত শিবিরের জন্য স্থানীয় এলাকার সচেতনতার কাজ করেছেন রক্তদান আন্দোলনের কর্মী বামদেব গড়াই। জেলা রক্তদান আন্দোলনের কর্মী প্রিয়নীল পাল জানান, এইভাবে সব কর্মসূচিতে আমরা রক্তদান শিবিরকে জুড়ে দিতে চাই। পাশাপাশি কমিটির জনৈক সদস্য বলেন, 18/7/2024 লিয়ারা ও মুরাদপুর গ্রামের মহরম কমিটি যৌথ উদ্যোগে যে একদিনের ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, তাতে কিছু মহিলা, কিছু পুরুষ স্বইচ্ছায় স্বেচ্ছায় রক্তদান দিল। এই রক্ত আমাদের গ্রামের নিজের এবং অন্যজনের স্বার্থে দেওয়া হলো। এর জন্য আমরা খুব কৃতজ্ঞ এবং মুরাদপুর গ্রামের বামদের এটা আমাদের সহযোগিতার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। 4 বছর বয়স থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল বীরভূম জেলার খয়রাসোল থানার কেন্দ্রগড়িয়ার বাসিন্দা প্রিয়ম ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল 5.5 বছর। বাবা বিপ্লব ঘোষ অসুস্থ 4 বছরের প্রিয়মকে পরিবার সুস্থ করার জন্য প্রথমে দুর্গাপুর ও কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর পরবর্তীতে কলকাতার পিজিতে 2.5 মাস ভর্তি রাখা হয়। কিছুটা সুস্থ হলে পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে আসে। 1.5 মাস বাড়িতে থাকার পর চিকিৎসার জন্য ভেলোরে নিয়ে যাওয়া হয়। 3 মাস পরপর 3 বার ভেলোরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাতেও কোনো কিছু না হওয়ায় শেষ পর্যন্ত বাংলার 18ই আষাঢ় 1431 সালে বর্ধমানে মারা যায়। ছেলের স্মৃতির উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার 18 জুলাই নিজ গ্রাম কেন্দ্রগড়িয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় 61 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সকল রক্তদাতাদের শংসাপত্র দেওয়া হয়। এই ধরনের উদ্যোগের জন্য ঘোষ পরিবারকে সাধুবাদ জানান এলাকাবাসী। এ প্রসঙ্গে দিন প্রিয়মের বাবা বিপ্লব ঘোষ জানান, আজ বিগত 1.5 বছর থেকে এই ছেলেটাকে নিয়ে হসপিটাল আর ঘর করছি। তো হসপিটালে যে ব্লাডের যে কি মানে দরকার সেটা আমি ভালোভাবেই গুরুত্ব পেয়েছি যে ব্লাডের কি সংকট চলছে আমাদের সরকারি হসপিটালগুলোতে। তো সেই হিসেবে আমি এই মহৎ কাজটার জন্য এগিয়ে এসেছি রক্তদানের জন্য। শিবিরটা করে খুবই ভালো লাগে। আমি একটাই কথা বলবো, আমার ছেলে চলে গেছে, সে তো আর ফিরে আসবে না। আর বিগত দিনে আর কোনো বাচ্চা যেন ব্লাডের জন্য না প্রাণ যায়, সেই পরিপ্রেক্ষিতে আমি এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজন করেছি। আমার নাম বিপ্লব ঘোষ, ডাক নাম বিপু, আর ওয়াইফের নাম হচ্ছে পাপিয়া ঘোষ, আর বাড়ি কেন্দ্রগড়িয়া। আর এটা আমার মামা, মেজো মামা সুভাষ পাল, বাড়ি রানীকথা। অন্যদিকে বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের সভাপতি লালটু সামন্ত বলেন, প্রথমত এই পরিস্থিতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করাটা বিশাল বড় কঠিন কাজ। কারণ যে বাড়ির প্রিয়জন ছেড়ে চলে যায় আমাদেরকে, সেই বাড়ির মনের অবস্থা সত্যি আমরা শুধু আন্দাজ করতে পারি, কিন্তু অনুভব করতে খুব কঠিন। তো সেই অবস্থাতেও যে বিপ্লব ঘোষ তার পুত্র প্রিয়ম ঘোষের স্মৃতি উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান করলো। ছোট্ট প্রিয়ম, তার বয়স বেশি নয়, 4.5-5 বছর। এটাকে কিন্তু সত্যি কুর্নিশ জানানো উচিত। সমাজে প্রতিটা বাড়ির মানুষজনদের শিক্ষা নেওয়া উচিত যে প্রিয়জন ছেড়ে গেলেও কিন্তু আমাদের জীবন মন্দ থাকে না, জীবন থেমে থাকে না। অন্য মানুষের বিপদের কথা ভেবে কিন্তু আমাদের সমাজের কাজ করতেই হবে, বিশেষ করে স্বেচ্ছায় রক্তদান। বিপ্লবকে দেখেছি, বিপ্লব রক্তদান বীরভূম জেলার রক্তদান আন্দোলনের একটা নিরলস কর্মী বলবো না,
একজন রক্তদাতা, কিন্তু বিপ্লবকে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনে আমরা সামনের সারিতে চাই, কারণ ওর মতো কর্মী যদি পিছনে বাড়িতে পড়ে থাকে সেটি সমাজের জন্য অনেক ক্ষতি। আমার নাম লালটু সামন্ত, একজন রক্তদান আন্দোলনের ক্ষুদ্রতম সৈনিক। পাশাপাশি রক্তদাতা তৃপ্তি মণ্ডল জানান, না কোনো অসুবিধা হয়নি, কোনো ভয় লাগেনি আমার, না শারীরিক কোনো অসুবিধা হয়নি। আমি বলতে চাই যে আমি তো দিলাম, আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো ভয়ই লাগেনি। তাই আপনাদের সবাইকে বলছি যে আজকের দিনে সমাজে ব্লাডের খুবই সংকটময়, তাই আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে আপনারা ব্লাড প্রদান করুন, এটাই আমি বলতে চাইব। আমার নাম তৃপ্তি মণ্ডল, বাড়ি কেন্দ্রগড়িয়া। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।